শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিতের ঘটনা জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঘোষণা দেয় তারা। এই দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শনিবার মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিইউবিটি শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন, ভাঙচুর চালান। এতে আহত হন 3 চিকিৎসক। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, চিকিৎসকরা তাদের দাবির বিষয়ে আর কি কিছু বলছেন? ইয়াসমিন, যেমনটা জানতে চেয়েছেন, জানেন যে আসলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে শিক্ষার্থী চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করাকে কেন্দ্র করেই কিন্তু আসলে চিকিৎসকদেরকে মারধরের ঘটনায় সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালে একযোগে কিন্তু কমপ্লিটলি শাটডাউন ঘোষণা করলেও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কিন্তু কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে। আমরা কথা বলেছি যিনি পরিচালক রয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি আমাদের নিশ্চিত করেছেন যিনি আসলে সকাল থেকেই কিন্তু তিনি প্রায় 2,500 থেকে 3,000 রোগীর বিভিন্ন বিভাগের যে চিকিৎসা সেবা সেটি নিশ্চিত করেছেন এবং রাউন্ডে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা যারা প্রফেসর রয়েছে তারা রয়েছেন ইন্টার্ন চিকিৎসকরাও। এবং সাধারণ রোগীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের আসলে বিশেষ করে আজকে যে ঢাকাতে আন্দোলন হচ্ছে তার প্রভাব বরিশালের যে সরকারি বা বেসরকারি কোনো হসপিটালই আসলে পড়েনি। তারা বিগত দিনের মতোই চিকিৎসা সেবা পাচ্ছে এবং কোনো ভোগান্তি নেই। তবে যে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে অনেক সময় রুগীর যে স্বজন আছে, আসলে রুগীর থেকে সেসব স্বজনরা উত্তেজিত হয়েই কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এবং এক্ষেত্রে চিকিৎসকদের সাথে তাদের মতবিরোধ হয়ে যায়, অনেক সময় সংঘর্ষের সৃষ্টিও হয়। সব মিলিয়ে তখন তারা একটা পর্যায়ে কিন্তু বাধ্য হয়ে যায় চিকিৎসা সেবাটাকে আসলে স্থগিত অথবা বন্ধ করে রাখতে। তারপরও তারা বলছে যে দক্ষিণাঞ্চলে একটি অবহেলিত জায়গা, জানেন যে আসলে সকল মানুষের চিকিৎসা কেন্দ্রের একমাত্র ভরসা স্থল হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। তাই এই লক্ষ্যে কোনো রোগী যাতে আসলে দুর্ভোগে না পড়ে সেজন্যই কিন্তু তারা চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, বা কোনো সেবা যে অব্যাহত থাকবে বা কোনো ব্যাহত হবে সেরকম যাতে কার্যক্রম না ঘটে সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আমরা কথা বলেছি মেডিকেলের যারা সংশ্লিষ্ট রয়েছেন, কথা বলেছি পরিচালক বৃন্দের সাথে, তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে যতক্ষণ অবধি পর্যন্ত সরকারি সময় বেঁধে দেওয়া থাকে চিকিৎসা সেবা নেওয়া, তার থেকেও আসলে তারা বেশি চেষ্টা করবে যাতে চিকিৎসা কার্যক্রম দিয়ে যেতে পারে, কোনো রোগী যেন চিকিৎসার অভাবে আসলে মেডিকেল থেকে ফিরে না যায়। তো আপাতত এই রয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে আমার কাছে চিকিৎসা সেবার যতটুকু তথ্য ছিল। ইয়াসমিন। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, হাসপাতালে চিকিৎসা ও আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। সারা দেশের ন্যায় আজ সকাল থেকে কিন্তু সিলেটেরও সকল কর্মরত চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আমরা অবস্থান করছি সিলেট বিভাগের সবচেয়ে বড় যে হাসপাতাল রয়েছে এমএজি ওসমানী হাসপাতালে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং মাধ্যমে যদি দর্শকদের জানাতে চাই, চিকিৎসকদের মারধর এবং হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় কিন্তু সারা দেশের ন্যায় কর্মবিরতি শুরু করেছেন সিলেটের চিকিৎসকরা। নিরাপত্তাজনিত কারণে কিন্তু জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। এতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে অনেক রোগীকেই। এবং গতকাল শনিবার রাতে হাসপাতালে হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দেন চিকিৎসক ও কর্মচারীরা। তবে তার আগেই কিন্তু আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। হামলার প্রতিবাদে জরুরি এবং বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক ও কর্মচারীরা। তবে স্বস্তির যে বিষয়টি রয়েছে, হাসপাতালে যারা ভর্তি রয়েছেন
তাদের চিকিৎসা সেবা কিন্তু চলমান রয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে চিকিৎসা সেবার ডাক্তারদের কর্মবিরতি, সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ইয়াসমিন। মিনান, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, এই মুহূর্তে হাসপাতালে কি অবস্থা দেখছেন? স্ট্যান্ড বাই বাই স্ট্যান্ড বাই। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা একটি সংবাদে যুক্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে জানাচ্ছিলাম সেখানকার ডাক্তারদের কর্মবিরতির খবর। এখন আমরা রয়েছি ঢাকা মেডিকেলে এবং এখানে এসে যেটি আমরা জানতে পেরেছি, গতকালকে রাতে যে দুর্বৃত্তদের হামলায় যেসব চিকিৎসকরা এবং জরুরি বিভাগ দিয়ে তছনছ করা হয়েছে এবং নিউরোলজি বিভাগের যে 3 জন শিক্ষককে আহত করা হয়েছে এবং তারা বলছেন, চিকিৎসকরা বলছেন তাদেরকে মার্ডার করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। সেই ঘটনার দাবিতে কিন্তু আজকে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু অপু, আপনি ওখানে থাকেন, আমরা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করব। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্টে বেঞ্চ আদেশ দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট রিটকারীকে আশ্বস্ত করে বলেছেন, অন্তর্বর্তী সরকার সব অপরাধের বিচার করবে, সব অপরাধের বিচার হবে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি AKM আসাদুজ্জামান রিটকারীকে উদ্দেশ্য করে বলেন, ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে, গুলি করেছে, তাদের বিচারের বিষয়ে সরকার খুবই আন্তরিক। গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি, অপরাধীর ব্যক্তি করেছে যে সে কোনো দল নয়, অপরাধ ব্যক্তি করেছে দল নয়। গত 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ গ্রেপ্তার 6 জনকে 4 হত্যা মামলায় আবারও রিমান্ডে দিয়েছেন আদালত। অন্যান্যরা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। সকাল 7:15টার দিকে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামে আদেশ দেন, গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বাড্ডার সুমন শিকদার ও ঢাকা সূত্রাপুরে শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুকের মৃত্যুর ঘটনায় দায়ের করা 2টি মামলা পলককে 6 দিনের রিমান্ডে দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1978 সালে 1 সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদীদের যুথবদ্ধ শক্তি মঞ্চ হিসেবে এই দল গঠন করেন। দেশের নানা আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতীক্ষিত বিএনপি। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে দেখা দেয় সংকট। এরপর সেপাই জনতার একতায় বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের উপর দেশ শাসনের দায়িত্বভার অর্পিত হয়। 1978 সালের জুনে প্রত্যক্ষ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিয়াউর রহমান। তিনি ফিরিয়ে দেন গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও জাতীয় ঐক্য।
এরই ধারাবাহিকতায় 1978 সালের 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান গড়ে তোলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে জিয়াউর রহমান বিএনপিকে শক্তিশালী করে গড়ে তোলেন। 1979 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি 300 আসনের মধ্যে 220টি আসন লাভ করে। সে সময় জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি জাগরণ তৈরি করে সাধারণ মানুষের মাঝে। মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যায় দেশ। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে, মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। কিন্তু 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুচক্রী সেনা সদস্য কর্তৃক নিহত হন। স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন, তখনই দলের হাল ধরতে হয় জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। 1982 সালের 3 জানুয়ারি একজন সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া। 1990 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে সরকার পতনের 1 দফা আন্দোলনের ডাকে দেশের মানুষ রাজপথে নেমে আসে। ফলে এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন। নানা আন্দোলন সংগ্রামের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। 1991 সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 2001 সালের 1 অক্টোবর সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নির্বাচিত হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে 2007 সালের 1/11 পর আবারও সংকটে পড়ে বিএনপি। দীর্ঘ 1 বছর কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও দলকে সুসংগঠিত করে তোলেন বেগম খালেদা জিয়া। তবে গত 1 যুগের বেশি সময় ধরে প্রতিকূল সময় পার করেছে দলটি। 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার প্রচেষ্টায় দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঢেলে সাজানোর কাজ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপরই খালেদা জিয়াকে কারামুক্ত ঘোষণা করা হয়, যা প্রাণের সঞ্চার ঘটায় দেশের গণতন্ত্রকামী মানুষের মাঝে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানে বিএনপি সাংগঠনিকভাবে বেশ তৎপর। তারাও চায় দেশের রাজনৈতিক ও কাঠামোগত সংস্কারের পর একটি সুষ্ঠু নির্বাচন। দেশের মানুষও প্রত্যাশা করে অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটি সুস্থ ধারার রাজনীতি সুসংগঠিত করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসী ও দলের নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি শুরু থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে। দেশের গণতন্ত্রিকামী জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা। যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে, যাদের শ্রম ঘাম মেধায় বিএনপি আজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে তাদের সবার অবদানকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 20 জন। সকাল 8টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিঘাটিতে এ দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হন এবং আহত হন 20 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ 4 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও 4 জন। শনিবার রাত 9:30 মহাসড়কের নরসিংদী ডগরিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক দুর্ঘটনা ঘটে। হতাহতদের স্বজনরা জানান, সদ্য বিয়ে করা ইমরান আহমেদ সপরিবার স্ত্রী তানজিনার মিরপুরের বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার রাতে মাইক্রোবাস যোগে নরসিংদী রায়পুরায় নিজ বাড়িতে ফিরছিলেন তারা। মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী ডগরিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে ইটাখোলা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 4 জন মারা গিয়েছিলেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাঠ করতে নৌকা কিংবা স্কোয়ার শেপের দরকার নেই, প্রয়োজন ওভাল।
পূর্বাঞ্চল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, মাঠ করতে যা দরকার সেটি করা হবে। পূর্বাঞ্চলের 37.5 একর জমি ঘুরে দেখেন, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে 2টি খেলার মাঠ বানানোর কথা বলেন তিনি। পাশাপাশি স্টেডিয়ামের নাম ও নকশাও বদলে যাওয়ার ইঙ্গিত দেন বোর্ড সভাপতি। তিনি জানান, সব বিভাগের খেলা চালিয়ে নিতে ভেন্যু খুবই গুরুত্বপূর্ণ, তাই তো অগ্রাধিকার ভিত্তিতে পূর্বাঞ্চলের দ্রুত কাজ প্রথম মাঠ তৈরি কাজ শুরুর কথা জানান ফারুক আহমেদ। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না, সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করব। সংবাদ শেষ করব বিলুপ্ত প্রায় মৃৎশিল্পের খবর দিয়ে। কালের বিবর্তনে কমেছে মাটির পণ্যের চাহিদা, আর তাই রংপুরে পীরগাছায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। কুমার সম্প্রদায়ের পূর্বপুরুষেরা এই পেশা ছেড়ে দিয়ে এখন অন্য পেশায় জীবিকা নির্বাহ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে ঋণ সহায়তা সহ প্রণোদনার দাবি মৃৎশিল্পীদের। পীরগাছা প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। উপজেলার দুধিয়াবাড়ি কুমারপাড়া গ্রামে ঐতিহ্য আঁকড়ে আছে পাল বংশের প্রায় 40 পরিবার। পেশার মায়া ছাড়তে না পেরে কষ্ট হলেও পূর্বপুরুষদের পেশাটাকে ধরে রেখেছেন তারা। আধুনিকতার প্রবল স্রোতে বাংলার প্রাচীন এই শিল্পের সাথে হারিয়ে যেতে বসেছে বহু বছর ধরে জড়িত থাকা মানুষগুলো। পালবাড়ির উঠান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কাদামাটির তৈরি তৈজসপত্র সহ নানা ধরনের খেলনাও। কুমাররা বলেন, নার্সারির 300 টব তৈরি করতে 3 থেকে 4 দিন লাগে, বিক্রি হয় মাত্র 1000 থেকে 1200 টাকা। এর মধ্যে কাঁচামাল ও জ্বালানি খরচ থাকায় সব মিলিয়ে পুষিয়ে উঠতে পারেন না তারা। আগে ব্যবসা আমাদের খুবই চলছিল, আগে ব্যবসা ভালো চলছিল, পয়সা করিয়ে আসলো। এখন উইয়াকে দিয়ে আমাদের জীবিত পালন হয় না। আগে খুব প্যাকেট হয়েছিল, এখন আর সেরকম প্যাকেট নাই। আমরা আগে মাটি নিছি, এক গাড়ি 1 কাঁকড়া মাটি নিছি, 700-800 টাকা বসছে। এখন 1 কাঁকড়া মাটি নিতে যাই 5000 টাকা খরচ পড়ে। 1200-1300 যদি বিক্রি করি, এলে খরচ হিসেব করে দিই, আমাদের 1 টাকাও টেকে না। তা আমরা কিভাবে এভাবে জীবন খালি কোনো মতে জীবন চলতেই যায় না। আমাদের জিনিসের মূল্যায়নগুলো কমে গেছে, আমরা ঠিকভাবে মূল্য পাচ্ছি না। ভালো একটা স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা গেলে মানে শিক্ষা প্রতিষ্ঠানে দিতে পারতেছি না। আমরা বলতে চাই সরকারের কাছে যে আমাদের এই কুটির শিল্প, কুমারী মাটির ব্যবসা যদি সরকার আমাদের দিকে উদ্যোগ নেয়, তাহলে আমরা হয়তো এই 40টি পরিবারে আমরা সফলভাবে চলতে পারবো। স্থানীয় সমাজসেবা কর্মকর্তা জানান, অধিদপ্তর অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে। এই প্রকল্পের আওতায় মৃৎশিল্প ধরে রাখার চেষ্টাও চলছে। এরই মধ্যে জরিপ করে তালিকা পাঠানো হয়েছে। তাদের সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান সহ অন্যান্য ভাতা কার্যক্রমও চালু আছে। এই তালিকাগুলো আমরা অলরেডি অধিদপ্তরে পাঠিয়েছি। আমরা আশা করি যে এর উপর বেসমেন্ট করে যেখানে সংখ্যাটা কি রকম, এই প্রকল্পটা গঙ্গাচড়ায় হয়েছে, পীরগাছায় খুব শীঘ্রই হবে। সমাজসেবা অধিদপ্তরের সুবিধা পেলে কুমারদের দুরবস্থা কিছুটা কমে আসবে বলে মনে করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা পর্যায়ে আসলে খুব বড় পরিসরে করার সুযোগ নেই, এটা একটি বড় সরকারি সিদ্ধান্তের ব্যাপার। এ ব্যাপারে আলোচনা হচ্ছে, আশা করি আমরা একটা ভালো খবর পাবো। সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই শিল্পকে আধুনিকায়ন করা গেলে বিদেশে রপ্তানি করার মাধ্যমে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, তেমনি সুরক্ষিত হতে পারে দেশের কুমার শিল্পের সাথে সম্পৃক্তরা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। ইলিয়াস কমল, মাই টিভি। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন /mytvniউজ, মাই টিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, Facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।